বিজেপি এলে বাংলায় মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী তৃণমূল দলের নেতারা বারবার বলেন যে মাছে ভাতে বাঙালি, এই বিষয়টাই নষ্ট হয়ে যাবে। এইরকম বিপ্লবী না হই যে টিভি চ্যানেলে বসে শুধু চুল ঠিক করব আর 22 লাখের গাড়িতে চড়ে ঘুরে বেড়াবো। আমি ওরকম না। ছোট বোনের মতো হলো বা মেয়ের মতো হলো যে বিপ্লবী, সেই বিপ্লবী আমি জিজ্ঞাসা করছি, তো মহিলা 3 মাস ধরে তো ওখানে ঘাঁটি গেড়ে বসে আছেন উত্তরপাড়ার, আমি তোমাদের মানুষ প্রমাণ করছেন 3 মাসে কি করেছেন? অপরেন্টকে নিয়ে আপনার কি মত? শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মানে কর্মজীবনের থেকেও বেশি শক্তিশালী মনে না হচ্ছে না, কি? মজার ব্যাপারটা হলো মেদিনীপুরে ওনার পায়ে চোট লাগলো, উনি পুরো গ্রিন করিডোর করে 100 পুলিশের গাড়ি নিয়ে কলকাতায় পিজি দেশে ভর্তি হলেন। তার মানে মেদিনীপুরের মানুষ কি করবে? তারা ভ্যান রিক্সায় চড়ে কলকাতায় আসবে? এই ভাঙা কোয়ার্টারগুলো যেগুলো দেখছো, যেখানে একসময় এগুলো মানুষের সুখ দুঃখের সাথী, ঘরকন্যার সাথী, সেখানে একটি মেয়েকে ধর্ষণ করা হয়। একদম হিনমটরের এই বিল্লার ভিতরে এসে আপনার অনুভূতি কেমন হচ্ছে, এবং সেই অ্যাম্বাসাডার এখন আর রাস্তায় দেখা যায় না, এটাও তো বাস্তব। আমার হাতে রান্না খেয়ে প্রথম 15 বছরে আমার ওয়াইফের 30 কিলো ওজন বেড়ে গেছিল। বঙ্গে ভোটের দামামা রীতিমতো ঊর্ধ্ব গগনে বাজছে। 20 থেকে 22 দিন পর সেই হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে পাখির চোখ এখন শাসক দল এবং বিরোধীদের। এই মুহূর্তে এখন এসে দাঁড়িয়েছি উত্তরপাড়ায়, এবং যেখানে দাঁড়িয়ে আছি এটা একসময় অ্যাম্বাসাডার তৈরির কারখানা এই জায়গাটায় ছিল, এবং বর্তমানে জায়গাটার নাম বিড়লা, যেখানে সুদূর বিস্তৃত পথ, কার্যত অন্ধকার নামলে বা মুখোমুখি যদি কেউ দাঁড়ায় তাহলেও তার মুখ দৃশ্যমান হয় না। এবং আজকে সেখানে এসে পৌঁছেছেন এই এলাকার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। শুধু বিড়লা নয়, তার একাধিক পরিকল্পনা, এবং উত্তরপাড়া জুড়ে ভগ্নাবশেষ যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং যেখানে যেখানে ক্রিটিক্যাল স্ট্রাকচারের অবস্থা অত্যন্ত খারাপ, ঠিক সেখানে সেখানে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী যাবেন। তার এই সফরের সঙ্গী আমরা দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এক্স্যাক্টলি আজকে তুলে ধরবো ঠিক কেমন আছে আমাদের এই উত্তরপাড়া। দাদা, উত্তরপাড়ায় এসে পৌঁছেছি, আপনিও আমার মতো উত্তরপাড়াতে এসেছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, এই রকম অ্যাডভেঞ্চারিয়াস জায়গা দেখেছেন এর আগে? না, এটা আমার কেন যেন এটা ঠিক ভারতবর্ষের একটা মানে প্রভূত খ্যাতনামা শিল্প সংস্থার জমি মনে হচ্ছে না, এটা আমার মনে হচ্ছে কোনো রিজার্ভ ফরেস্টে ঘুরছি। কিন্তু সমস্যাটা কি জানো শিবম, যে এটা আমার মনে হয় এটা কিন্তু আজকের বাংলার প্রতীক। চারদিকে দেখো শুধু ধ্বংসস্তূপ, ভগ্নস্তূপ পড়ে আছে। যেমন বাংলার প্রতিটা ক্ষেত্র, সে শিল্প সাহিত্য হোক, সে শিল্প ইন্ডাস্ট্রি হোক, স্বাস্থ্য হোক, তুমি যেখানেই যাবে সেখানে দেখবে ভগ্নস্তূপ। যে হসপিটালে আমরা যাব, হসপিটালও ভগ্নস্তূপ। আমি একদিন যাচ্ছিলাম কলকাতায়, উত্তরপাড়া থেকে নিবেদিতা সেতু 22খানা অ্যাম্বুলেন্স আমাকে ক্রস করে উত্তরপাড়া থেকে দিল্লি কলকাতার দিকে দৌড়াচ্ছে। তার মানে উত্তরপাড়ায় ঘন্টাখানেকের মধ্যে যদি 22খানা যায়, পুরো দিনে কি হয়, পুরো মাসে কি হয়? তো উত্তরপাড়ার মানুষ তার চিকিৎসার জন্য তাকে কলকাতাতে যেতেই হবে। আমাদের এটা বন্ধ করতে হবে। আমরা সরকারে আসছি, মানুষের আশীর্বাদে যদি আমি বিধায়ক হই, আমার প্রমিস 1 বছরের মধ্যে উত্তরপাড়া থেকে একটাও অ্যাম্বুলেন্স কলকাতায় যাবে না। উত্তরপাড়ার মানুষের চিকিৎসা এখানেই হবে। আমাদের মুখ্যমন্ত্রী খুব দাবি করেন যে আমরা এই করেছি সেই করেছি, স্বাস্থ্যে নাকি এমন কাজ করেছে 200 বছরের আর কাজের জায়গা নেই। গত বিধানসভা নির্বাচনে মেদিনীপুরে ওনার নাকি সাংঘাতিকভাবে পায়ে একটা হয়, এবং তারপর মানুষ দেখেছে উনি ওই স্ট্রেচারে করে ঘুরিয়ে হুইল চেয়ারে ঘুরে বেরিয়েছেন। মজার ব্যাপারটা হলো মেদিনীপুরে ওনার পায়ে চোট লাগলো, উনি পুরো গ্রিন করিডোর করে 100 পুলিশের গাড়ি নিয়ে কলকাতায় পিজি দেশে ভর্তি হলেন। তার মানে মেদিনীপুরের মানুষ কি করবে? তারা ভ্যান রিক্সায় চড়ে কলকাতায় আসবে? তো আমরা এই যে এটা একটা প্রতীক, এই যে বাংলা দেখতে পাচ্ছি না ভাঙাচোরা, এটা পুরোপুরি বাংলায় এই হয়ে গেছে। এটা আমাদের পরিবর্তন করতে হবে। এই জায়গাটায় একসময় অ্যাম্বাসাডার তৈরি হতো, আপনারা জানেন, বাম সরকারের একাধিক মন্ত্রী সেই অ্যাম্বাসাডার চড়ে বেড়াতেন। আজকের দিনে দাঁড়িয়ে যে ভগ্ন শিল্প দশা রাজ্যের, যে বিষয়টা নিয়ে বারবার চর্চিত হয়, একদম হিনমটরের এই বিল্লার ভিতরে এসে
আপনার অনুভূতি কেমন হচ্ছে এবং সেই অ্যাম্বাসাডার এখন আর রাস্তায় দেখা যায় না, এটাও তো বাস্তব। তুমি বাংলার মন্ত্রীদের কথা বলছো? সারা ভারতবর্ষের সরকারি গাড়ি ছিল অ্যাম্বাসেডার। আমি এখানে সম্ভবত 1999 বা 2000 সালে এসেছিলাম শেষবার। তখন আমি এনএসজিতে, আমি ইউনিয়ন হোম মিনিস্টার এল কে আডবাণী ছিলেন তখন, তো পরে ডেপুটি প্রাইম মিনিস্টার হন। ওনার এবং যত এনএসজি কভার্ড ভিআইপি রয়েছেন জেড প্লাস ক্যাটাগরি, তাদের গাড়ি বুলেট প্রুফ গাড়ি, এবং আমরা কিছু তাতে গ্যাজেট লাগাতাম। আমি এই অ্যাম্বাসাডার এই হিন্দ মোটরে এসে হিন্দুস্তান মোটরের সর্বোচ্চ নেতৃবৃন্দ, মানে ওদের যে লিডারশিপ আছে, প্রোডাকশন কন্ট্রোলার, চিফ ডিজাইনার, এদের সঙ্গে আমি 5-6 দিন ছিলাম। আমি মিটিং করেছি তখন এই অ্যাম্বাসাডারকে আরো কি করে উন্নত করা যায়, বুলেট প্রুফিং ইত্যাদি ইত্যাদি। তখন আমি কাকে দেখে গেলাম, কোন হিন্দুস্তান মোটর দেখেছি? ঝা চকচকে হিন্দুস্তান মোটর, ভাবা যায় না, হাজার হাজার শ্রমিক যাচ্ছে বেরোচ্ছে, লোকে গমগম করতো। স্টেট অফ দ্য আর্ট একটা ক্যাম্পাস ছিল। বাস 25 বছরে খেয়ে ফেলেছে। প্রথমে বামফ্রন্ট কিছু খেয়েছে, তারপর এখন তৃণমূল খেয়েছে, অবশিষ্ট শুধু এই খণ্ডার পড়ে আছে। বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি আপনার প্রতিদ্বন্দ্বী, কল্যাণ ব্যানার্জির ছেলে আপনার বিরোধী জায়গায় লড়াই করছে আপনার সঙ্গে। অপোনেন্টকে নিয়ে আপনার কি মত? শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, মানে কর্মজীবনের থেকেও বেশি শক্তিশালী মনে হচ্ছে কি? দেখো, আমি ওরমভাবে দেখি না। আমি দুজনেই আমার থেকে বয়সে অনেক কম, ছোট। রাজনীতিতে তো শীর্ষান্ন সম্ভবত নতুন এসেছেন একদমই। মীনাক্ষী আমার মেয়ের মতো, ভালো মেয়ে। উনি ওনাদের দলের লোক। আমি বিশ্বাস করি যে মীনাক্ষী হয়তো করছে না বা শীর্ষান্ন হয়তো করছে না, কিন্তু ওনাদের যে দল, সে দলকে বোঝান। দীপাঞ্জন চক্রবর্তীর অতীত খুঁজে বার করছে যে আমি 84 সালে কবে ডিওয়াইএফ করেছি। ব্যক্তিগত কেলেঙ্কারি খুঁজে পাচ্ছে না, এবার সাহায্য নিচ্ছে অল্টারনেট ইন্টেলিজেন্স, এই এআই, মিম, এই সেই ভুলভাল লোকজনদের দিয়ে ভুলভাল কথা বলাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিলি, কালকে আমি একটা ভিডিও আমাকে কেউ পাঠিয়েছে, কোনো একজন সাংবাদিক, তার মুখ দেখা যাচ্ছে না, মানে সে বলছে কোনো একজন ভদ্রলোক, হতে পারেন তিনি এনএসজির লোক, তাকে জিজ্ঞাসা করা হয়েছে আমার ব্যাপারে, যেটা ভাইরাল, মানে 70-72 হাজার বেরিয়েছে। একটা অদ্ভুত প্রশ্ন করেছে, এটাকে লিডিং কোশ্চেন বলা হয়। ধরো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি কি শিবম এখনো গাঁজা খাও, উত্তর হ্যাঁ ইয়া নাতে দিতে হবে। হ্যাঁ মানে তুমি খাও, আর না মানে এখন খাও না আগে খেতে। ওনাকে প্রশ্নটা করা হয়েছে যে আচ্ছা বলুন তো, কেউ কি 18 বছর ধরে এনএসজি আর রয়ে একসঙ্গে কাজ করতে পারে? যে সাংবাদিক প্রশ্ন করেছে, হয় সে পেড, তাকে টাকা দেওয়া হয়েছে এই দুটো দলের মধ্যে একটি দল থেকে, অথবা সে বোধহয় ক্লাস 3-4 এর পরে পড়াশোনা করেনি। প্রথমত ডেপুটেশন ব্যাপারটা কি জিনিস সে জানেই না। আমার প্যারেন্ট ডিপার্টমেন্ট আইটিবিপি, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ, সেখান থেকে আমি আসি এনএসজিতে, এবং নির্বাচন কমিশনে আমার যা সিভি রয়েছে দাখিল করা হয়েছে পরিষ্কার দেওয়া আছে, চেক করে নিতে পারে। এনএসজিতে আমি 92 থেকে মোটামুটি 99-2000 সালের কাছাকাছি অবধি আমি ছিলাম 8 বছর। তারপর 2 বছরে আমি অন্য ডেপুটেশনে যাই, তারপর আসি আমি রয়। না 18 বছর। এবার যদি ধরো তোমাকে আমি বিস্তারিত না বলে শুধু এটাই বলি যে 18 বছর ধরে ডেপুটেশন, শুধু আমাকেও কেউ প্রশ্নটা করে, আমি বললাম তো যে বলেছে সে তো ফ্রড, এটা হতেই পারে না, দুটো জায়গায় একসঙ্গে ডেপুটেশন হতেই পারে না। কারণ তুমি স্পেসিফিক, তোমার স্যালারি দেবে আইটিবিপি, তোমার ডেপুটেশন অ্যালাউন্স দেবে এনএসসি, বা ডেপুটেশন অ্যালাউন্স দেবে র। এই মূর্খগুলো এগুলো জানে না, এবং না জেনে যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নের উত্তর তো ওইরকম দেবে ন্যাচারালি। যে ভদ্রলোক দিয়েছেন আমি জানি না উনি এনএসজির কিনা, ওইরকম প্রশ্ন আমাকে করলে আমিও বলবো সে ফ্রড। ভারতের যে শ্যাম মানেকশো, শ্যাম বাহাদুর, তিনি কি একই সঙ্গে ভারতের আর্মি চিফ, এয়ারফোর্স চিফ বা পাকিস্তানের নেভি চিফ হতে পারে? এরকম প্রশ্ন করলে তো লোকে বলবে যে শ্যাম মানেকশো ফ্রড। শ্যাম মানেকশোকে নিজের পরিচয় দিতে হয় না। আমি নিশ্চিত উত্তরপাড়ার মানুষ আমারও পরিচয় সম্পর্কে জানেন। তো এদের বলুন পরিকল্পনা কি আছে? এই খণ্ডাহার তো 60 বছরের, 34 বছর বাম, 15 বছরের তৃণমূল, এটা কে করেছে? কি করে বদলাবেন? আমার কাছে একটি ছেলে রয়েছে আমাদের কর্মী, আসবে সে, যে এই উত্তরপাড়ার এইখানে হিন্দ মোটর হসপিটালে তার জন্ম, তার বাবা এখানে কাজ করতেন, এখানেই বেড়ে উঠেছে। সে চোখের সামনে দেখছে এটা কি করে এই জঙ্গলে পরিণত হলো। এবং এমন অবস্থা এই জঙ্গলের, এই 8ই জানুয়ারি এই ভাঙা কোয়ার্টারগুলো যেগুলো দেখছো,
যেখানে একসময় এগুলো মানুষের সুখ দুঃখের সাথী, ঘরকন্যার সাথী, সেখানে একটি মেয়েকে ধর্ষণ করা হয়। সেটা এখন অবধি ঢং করে ভালো করে এফআইআর হয়নি, পুলিশ কোনো তদন্ত করছে না। কারণ ধর্ষণকারী যে শোনা যাচ্ছে, লোকে বলছে, জনগণ বলছে, এরা উত্তরপাড়ার এই হিন্দ মোটর এলাকার এখানেই সব বাসিন্দা। আমি কথা বলছি বলে এসেছেন, তারা বলছেন যে দাদা তৃণমূলের লোক, সঙ্গে রয়েছে কি করে হবে। এখন দিদির আশীর্বাদে দুধেল গাই আর লাল চুল কানে দুল, এদের ছাড়া তো তৃণমূল হয় না। উনি প্রোটেক্ট করছেন, ঠিক আছে, ওনার কাছে নতুন কিছু আশা করার নেই। ওই কি কাঞ্চন পাল অভিনেতা হবে, কাজ করেন না যারা, তাদের নাম মনে থাকে না। তো সেই কাঞ্চন, উনি নিজের পরিবার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন, কোনোদিন আসেননি, কেউ তাদের দেখেননি। আর ওই যে আমার ছোট বোনের মতো হলো বা মেয়ের মতো হলো যে বিপ্লবী, সেই বিপ্লবী, আমি জিজ্ঞাসা করছি তো মহিলা 3 মাস ধরে তো ওখানে ঘাটি গেড়ে বসে আছেন, উত্তরপাড়ার আমি তোমাদের মানুষ প্রমাণ করছেন। 3 মাসে কি করেছেন? উনি আসার মাসখানেকের মধ্যেই তো এই ঘটনাটি ঘটেছিল। সে মেয়েটির চোখের জল মুছিয়েছেন। তো শুনলাম উনি নাকি, এই বিপ্লবী নাকি পুলিশ স্টেশনে গিয়ে লাম্পঝম্প করেছেন একবার, তারপর শেষ। তো এরা তো তুমি জানোই, এরা সব বিপ্লবী উড়ন তুবড়ি, ফুস করে জ্বলবে, এদের দৌড় টিভি চ্যানেল, ফেসবুক, তারপর ভ্যানিশ। উড়ন তুবড়িদের দিয়ে হবে না। ভারতীয় জনতা পার্টি সরকার আসবে 4 মে, মানুষের আশীর্বাদে আমি এখানে বিধায়ক হব। আর ওই যে ধর্ষণকারী, তাকে 1 মাসের মধ্যে অ্যাটলিস্ট অ্যারেস্ট করিয়ে লকআপে ঢোকাবো এবং নিশ্চিত করব যে আরেকটা যাতে নো ওয়ান কিল জেসিকা না হয়। দাদা আপনার সঙ্গে আজকে বিভিন্ন জায়গায় আমরাও যাব। ফেসবুকের কথা যখন বললেন, কালকে ফেসবুকে আপনাকে নিয়ে শতরূপ ঘোষও একটি পোস্ট করেছেন, যেখানে আপনার একটি পূর্ববর্তী মানে অতীতের একটি পোস্ট তিনি করেছেন এবং উপরে একটা চমৎকার ক্যাপশন দিয়ে বলেছেন যে ওনার হয়েও যেন সেই পার্টিকুলার পারপাসটা সলভ আউট করা হয়। তো ফেসবুক উত্তাল আপনি এই ক্যান্ডিডেট হওয়ার পর এবং বিপ্লবীরা ধেয়ে আসছে আপনার দিকে, আপনি বলতে চাইছেন? না দেখো, এখন কেউ যদি, প্রথমত আমিও দেখেছি ওখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে এবং এতে কোনো সন্দেহ নেই ভারতীয় জনতা পার্টির আমাদের যে কর্মী সমর্থক, যে যোদ্ধারা, তারা ফেসবুকে অতটা ডর নয়। কারণ তারা ফেসবুকের থেকে মানুষের সঙ্গে থাকা, মাটিতে থাকা বিশ্বাস করে। নাহলে আমি ব্যক্তিগতভাবে যেহেতু চাই না, তো আমার কাছে অনেক কবিতা আসে, আমাদের কর্মীরা নিয়ে আসে, দাদা দেখুন এই কবিতা, আমরা এটাকে বাজার আনলাম না, একদম না। ব্যক্তির উদ্দেশ্যে আক্রমণ করা ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য নয়। জবাবটা দেবে কে? জবাব দেবে উত্তরপাড়ার মানুষ। আমরা তাদের কাছে পৌঁছাই, তাদের বলি। আর আমি কোনো ব্যক্তির ব্যাপারে বলতে চাইছি না। অন্তত আমি যেন এইরকম বিপ্লবী না হই যে টিভি চ্যানেলে বসে শুধু চুল ঠিক করব আর 22 লাখের গাড়িতে চড়ে ঘুরে বেড়াবো। আমি ওরকম নয়। আপনি তো শতরূপকে ইঙ্গিত করে বলছেন। আমি কোনো ব্যক্তির নাম নেব না। সবাই দেখতে পাচ্ছে, বাংলার মানুষ তো দেখছে। আরে ভাই, আমি তো এখানে বিধানসভা নির্বাচনে লড়তে এসেছি। যে মানুষ সমাজ বদলাবে, সে নিজের যেখানে বাড়ি, আমি বহিরাগত, আর সেই বিপ্লবীর বাড়ি যেখানে, সেই বিধানসভায় 3বার হ্যাট্রিক করেছেন, ফেল করার। আমরা ছোটবেলায় পড়তাম টেনিদার গল্প, টেনিদা নাকি হ্যাট্রিক করেছিল ফেল করায় মান। ইনিও 3বার ফেল করে এইবার আর নির্বাচনে দাঁড়াচ্ছেন না, এবার পুরোপুরি মনোনিবেশ করেছেন বিপ্লব করার জন্য। ওর জন্য শুভেচ্ছা রইল। অবশ্যই পরবর্তী কথাবার্তা হবে অন্য জায়গায়। যাওয়া যাক, পথ চলতে চলতে এই কথা প্রার্থীর সঙ্গে উত্তরপাড়ার পরবর্তী গন্তব্যে চলুন। প্রচারের মাঝে বিশ্রাম বলা ভুল, আবার ফের দৌড় শুরু হবে এখান থেকে। কিন্তু ইন্টারেস্টিংলি বিষয় হলো, প্রার্থীরা এখন মানুষের ঘরে তো ঢুকছেন, এতটা স্বাভাবিক ছিল। রান্নাঘর থেকে শুরু করে বাসন মাজা, দাড়ি কামানো, অনেক নতুনত্ব এবার বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। দীপাঞ্জন দা কি সেই ট্রেনটাকে ফলো করছেন? রান্নাঘরে এসেছেন, পিছনে আপনাদের সমর্থক দাঁড়িয়ে আছেন, ট্রেনটা কি আপনি ফলো করছেন? নির্বাচনে ব্যক্তিগত আক্রমন তো হচ্ছে, এবার আমি একজন সাংবাদিককে ব্যক্তিগত আক্রমণ করব। সেই সাংবাদিকের নাম শিবম দাস। তুমি 3 বছর আগে কলকাতা বইমেলার আমার ইন্টারভিউ নিয়ে আমার ওয়াইফকে জিজ্ঞাসা করেছিলে যে দীপাঞ্জন দাকে কেন বিয়ে করেছিলেন। উত্তর কি ছিল? যে আমার ওয়াইফ বলেছিল যে অসাধারণ মুগ ডাল বানায়, এই জন্য বিয়ে করেছি। অসাধারণ ইলিশ মাছ বানায়, ইলিশ মাছে সর্ষে বাটা দিয়ে, তেল, ওই বেগুন দিয়ে, কালো জিরা, কাঁচা লঙ্কা, ইলিশ মাছ। তুমি করেছিলে তো? সেটা 3 বছর আগে, তখন তো নির্বাচনে দাঁড়ায়নি। আমি এই ক্লিপিংসটাও দর্শকদের দেখিয়ে দিচ্ছি, দেখবেন যে এক্সক্লুসিভলি স্ত্রী বলেছিলেন যে রান্নার জন্য দীপাঞ্জন দাকে বিয়ে করা। He is a very good cook. Okay, yes, And I knew it. okay, very personal thing.
I married him because he makes amazing moong dal. Okay, moong dal actually, Moong right? dal, yeah. Have you ever tasted in Bengali food, Bengali khana? Have you ever और घर tasted? पे वही होता है भाई। আচ্ছা, और আমি তোমাকে এটাও বলি, আমরা তো বেসিক্যালি বাঙাল, হ্যাঁ। এবং বাঙালদের শুটকি মাছ ছাড়া পৃথিবী হয় না। Right, ও মারাঠি, ও যা শুটকি বানায় আনবিলিভেবল, আমি এরকম খাইনি কোথাও। আমাকে সহ্য করছে 20 বছর ধরে। আর এমন অবস্থা, একটা বিপদ হয়ে গেছিল। বিপদটা হচ্ছে, আমার ব্যক্তিগতই বলি, আমার কোনো পরোয়া নেই, আমার জীবন খোলা খাতা, যা বলার বলে দিই। আমার হাতে রান্না খেয়ে প্রথম 15 বছরে আমার ওয়াইফের 30 কিলো ওজন বেড়ে গেছিল। তারপরে আমি রান্না এখনো করে খাওয়াই, ও নিজের এত ডায়েট করেছে, করে আবার 25 কিলো ওজন কমিয়ে নিয়েছে। আর ও আমাকে সবসময় গালি দেয় যে তোমার জন্য আমার এত ওজন বেড়েছিল। রান্নাটা ভালো করি, কোনো সন্দেহ নেই, তবে মাংসটা খুব ভালো পারি না, যে কোনো মাছ। এবং আমার সব থেকে প্রিয় খাবার, আমি জানি না আপনারা বোধহয় এদেশি, একটু বাজে, হ্যাঁ, যদি নাক কুচকায় ও টিভি ক্যামেরার সামনে না, আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে শুটকি মাছ। শুটকি মাছ, আমরা ময়মনসিংহের শুটকি মাছ, আলু শুটকি, এবং এটা আমি আমার বউ মারাঠি, ও শিখেছে, অসাধারণ বানায়। আমি একবার মনে আছে, আমি ইজিপ্টে গেছিলাম অফিসের কাজে 7-8 দিনের জন্য, 6-7 দিনের জন্য। ইজিপ্ট না, সরি, জাপান। এবং জাপানের খাবার অখাদ্য, আমি জানি না অনেকে খায়, আমি পারি না। আমি বম্বে থেকে বানিয়ে বড় ডাব্বায় করে শুটকি মাছের জোড়া নিয়ে গেছিলাম। আমি ওখানে ওই 5 স্টার হোটেলে বসে আমি নিজের রুমে খেতাম। তো আমি খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, আমার কোনো নাটক করার দরকার পড়ে না। দাদা, বিজেপি এলে বাংলায় মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী, তৃণমূল দলের নেতারা বারবার বলেন যে মাছে ভাতে বাঙালি, এই বিষয়টাই নষ্ট হয়ে যাবে। কারণ একাধিক জায়গায় ফতোয়া দেখা যায়, মাছ বিক্রি হবে না, মাংস বিক্রি করা হবে না। এই পার্টিকুলার সমালোচনাটাকে আপনি কিভাবে দেখেন? দেখো, মানে বিজেপির রাজ্য দুটো আমি এক্সাম্পল দিচ্ছি, যেখানে আমি থেকেছি, থাকি। দিল্লিতে আমি থেকেছি, মুম্বাইতে থাকতাম, এখন তো আপাতত চন্দননগর, উত্তরপাড়া। দিল্লির চিত্তরঞ্জন পার্কের যে মাছের বাজার, সেটা দিল্লির মধ্যে বৃহত্তম, এবং কলকাতার অনেক মাছের বাজারকে টক্কর দিয়ে দেবে। একটু ওখানে খোঁজ নিয়ে দেখো না। একবার তো এই তৃণমূলের 2-3 জন বোধহয় গেছিল, যে ওখানে মাছ বিক্রি হয় না সব বলতে বলতে, ক্যামেরা ট্যামেরা নিয়ে। তাতে মাছের দোকানে লোকজন যেরকম ভাবে তাড়া করেছিল, আমার মনে হয় না ওই খোকাবাবুকে যখন তাড়া করেছিল দিল্লি পুলিশ রাজঘাটে, ওর থেকে কিছু কম। যে আপনারা এইসব ফালতু কথা বলে আমাদের নষ্ট করাচ্ছেন বাজার। মুম্বাইতে আমি থাকি, মুম্বাইতে আমি রীতিমতো মাছ কিনি, আমি রীতিমতো মাছ খাই। তৃণমূলের কথা বলতে পারবো না, বহু বিপ্লবী আমার বাড়িতে এসে খেয়ে গেছে এবং মাছের রান্না খেয়েছেন। এবং প্রয়াত সীতারাম ইয়েচুরি, দিল্লিতে যখন আমি জেএনইউতে থাকতাম, আমার বাড়িতে বহুবার এসে আমার কালো জিরা, কাঁচা লঙ্কার মাছের ঝোল, বাটা মাছ ইয়া পার্শে মাছ অথবা রুই মাছের পেটি দিয়ে আলু ফুলকপির ঝোল খেয়ে গেছেন। এবং খেতে আসতেন আমার বাড়িতে, ফোন করে বলতেন, मैं आपका घर आ रहा हूँ, मछली खिलाएंगे। তো আমার ট্রোলের দরকার করে না। আর তৃণমূল কি বলছে সেটা নাই বা বললাম, ওটা নিয়ে ওনাকে তো কি বলবো। হয়তো ওনার এক সাংসদ ওই কিসব রাতে খান টান প্রচন্ড, তার জন্য বাংলাতে তো ওই মদ শিল্পটাই এখন সব থেকে বড় শিল্প। তৃণমূলের ট্রোলে আমি জবাব দিই না। দাদা, উত্তরপাড়ায় বিভিন্ন জায়গায় ঘুরছেন, উত্তরপাড়ার পরিস্থিতি সামগ্রিকভাবে কিভাবে দেখছেন, এবং বিজেপির বিপক্ষে বিভিন্ন সময় গ্রাউন্ড লেভেল রিয়েলিটির যে চিত্র উঠে আসে, তার সেখান থেকে একটা অভিযোগ যে সংগঠন ছাড়া ভোটে জেতা যায় না। আপনি কতটা কনফিডেন্ট এবং আলটিমেটলি জিতবেন, কতটা আত্মবিশ্বাস? দেখুন, এটা যদি বামপন্থীরা বলে, তো তাদের জবাবে আমি বলবো যে একসময় তো বলতো, তোমরা সবাই জানতাম 2010 অবধি, যে বামফ্রন্ট নাকি সিপিএম নাকি 300 বছর রাজত্ব করবে। 2011-তে দেখা গেছে সংগঠন কোনো সমস্যা না, সমস্যাটা আসল ব্যাপারটা হচ্ছে মানুষ কি চায়। মানুষ তিক্ত বিরক্ত, একদিকে তৃণমূলে দুর্বৃত্তদের সরকার, আরেকদিকে আর্যভট্ট মানে যারা শূন্যকে খুঁজে বেড়াচ্ছে তাদের সরকার, শূন্যর মধ্যেই রয়েছে। মানুষ ডিসিশন নিয়েছে, যেটার প্রতিফলন 29শে এপ্রিল হবে। অসংখ্য ধন্যবাদ দীপাঞ্জন দা, অত্যন্ত কনফিডেন্ট 29শে এপ্রিল উত্তরপাড়া পাল্টানো দরকার, তাই মানুষ বেছে নেবে বিজেপি সরকার। মানুষ যেটা বলবে সেটাই শেষ কথা, সংগঠন আপাতত গৌণ, মুখ্য মানুষ কি চাইছে সেটাই। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ দীপাঞ্জন দা, ধন্যবাদ আপনাদেরও।